হ্যালো ফ্রেন্ডস, বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব লাইফ সায়েন্সের একটা টপিক, পরাগযোগ বা পলিনেশন। তো চলো শুরু করা যাক। দেখো, পরাগযোগ কাকে বলে? যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুল বা অন্য ফুলের অথবা সমপ্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে বলে পরাগযোগ বা পলিনেশন। দেখো, পরাগযোগ তার মানে হচ্ছে দুটো আলাদা আলাদা লিঙ্গের যে ফুল, সেই ফুলের রেণু বা পরাগ তাদের মধ্যে যদি মিলন হয় তখন সেই পদ্ধতিকে বলছে পরাগযোগ বা পলিনেশন। তাহলে যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুল বা অন্য ফুলের অথবা সমপ্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের, তার মানে সেই ফুলের সাথে পরাগরেণু মিলন হতে পারে বা পরাগযোগ হতে পারে, বা অন্য ফুলের সাথে হতে পারে, বা ওই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের সাথে যদি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে বলছে পরাগযোগ বা পলিনেশন। পরাগযোগের প্রকারভেদ, মানে পরাগযোগকে কয় ভাগে ভাগ করা হয়? ফুলের পরাগযোগ প্রধানত দু প্রকারের। কী কী? একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন। স্বপরাগযোগ মানে হচ্ছে কোনো ফুল যদি একই ফুলের মধ্যে যদি পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে এবং তাদের মধ্যে যদি পরাগযোগ হয় তখন থেকে সেটাকে বলছে স্বপরাগযোগ। এবং ইতর পরাগযোগ, দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে বা অন্য গাছের দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে তখন তাকে বলছে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। স্বপরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ কোনো ফুলের পরাগরেণু একই ফুলের অথবা সেই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। তাহলে একই ফুলের মধ্যে হতে পারে বা একক সেই একই ফুলের অথবা একই উদ্ভিদের অন্য ফুলের, মানে যদি আমরা উদাহরণস্বরূপ ধরে নিই যে কুমড়ো গাছ, সেই কুমড়ো গাছে যদি একটা ফুল হলো, সেই ফুলটা যদি পুং ফুল হয় এবং অন্য একটা যদি ফুল হয় সেই ফুলটা যদি স্ত্রী ফুল হয়, তাহলে একই ফুলে হতে পারে বা অন্য ফুলে হতে পারে। যদি অন্য ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয় তখন তাকে বলছে স্বপরাগযোগ। স্বপরাগযোগের উদাহরণ কি, মানে কোন কোন ফুলে এই স্বপরাগযোগ দেখা যায়? দেখো, সন্ধ্যামালতী, শিম, টমেটো এই সমস্ত উদ্ভিদে কিন্তু স্বপরাগযোগ দেখা যায়। এর বৈশিষ্ট্য কি? বেশিরভাগ উভয়লিঙ্গ ফুল হচ্ছে স্বপরাগযোগ ঘটে। তার মানে যে সমস্ত উদ্ভিদগুলোকে একই উদ্ভিদের মধ্যে একই ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে সেই সমস্ত উদ্ভিদগুলোতে কি হয়? স্বপরাগযোগ ঘটে। আর বৈশিষ্ট্য কি? একই বা নিকটবর্তী ফুলের মধ্যে ঘটে বলে নিষেকের সম্ভাবনা বেশি থাকে। মানে একটা ফুলের মধ্যে যদি পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে তাহলে সেই ফুলে কিন্তু নিষেক যেটা ঘটে, মানে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের মিলন যেটা ঘটে রেণুর, সেটা কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে। 3 নম্বর কি বলছে? একই ফুলের মধ্যে স্বপরাগযোগকে অটোগ্যামি বলে। পক্ষান্তরে একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে স্বপরাগযোগকে গেইটোনোগ্যামি বলে। তাহলে একই ফুলের মধ্যে যদি স্বপরাগযোগ ঘটে তখন তাকে বলছে অটোগ্যামি, এবং যদি দুটি আলাদা ফুলের মধ্যে একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে যদি স্বপরাগযোগ ঘটে তখন তাকে বলছে গেইটোনোগ্যামি। আর কি বৈশিষ্ট্য? 4 নম্বর বলছে স্বপরাগযোগে সাধারণত কোনো বাহকের প্রয়োজন হয় না। স্বপরাগযোগ মানে হচ্ছে এমনি আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের যে পতঙ্গগুলো আছে সেগুলো একটা ফুলের মধ্যে বসে। দেখো, এখানে উদাহরণ দেওয়া আছে, একটা ফুলের মধ্যে পতঙ্গ বসছে, তার পায়ে এই সমস্ত রেণুগুলো লেগে যাচ্ছে, সে যখন আবার অন্য ফুলে যাচ্ছে তখন সেই রেণুগুলো তাদের মধ্যে মিলন ঘটছে, তাহলে একটা বাহকের প্রয়োজন হচ্ছে। কিন্তু স্বপরাগযোগ মানে একই ফুলের মধ্যে যদি এটা থাকে তাহলে কিন্তু কোনো বাহকের প্রয়োজন হয় না। একই গাছের ফুলের মধ্যে ঘটে বলে অপত্য উদ্ভিদে কোনো প্রকরণের সৃষ্টি হয় না। তার মানে হচ্ছে একই গাছের উদ্ভিদের মধ্যে এটা হচ্ছে, সেই জন্য যে নতুন প্রকৃতির ফলটা উৎপন্ন হবে তার ভিতরে কিন্তু কোনো রকম অন্য বৈশিষ্ট্য থাকবে না। পূর্বের যে সমস্ত উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোই কিন্তু থেকে যাবে। তারপরে বলছে সুবিধা দেখো কি কি সুবিধা বলছে। 1 নম্বর, স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না, মানে পরাগ মিলনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাহকের প্রয়োজন হয় না, বা অন্য কোনো প্রাণী, পতঙ্গ, কীট এই সমস্তগুলোর উপরে কিন্তু নিয়ন্ত্রণ থাকে না, কোনো রকম নির্ভর করতে হয় না। তাই এক্ষেত্রে পরাগরেণুর অপচয় কম হয়। 2 নম্বর কি? মিশ্র চরিত্রের উদ্ভিদ সৃষ্টি হয় না এবং প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। তার মানে যে একই উদ্ভিদের ফুলের মধ্যে যদি নিষেক ঘটে বা পরাগ মিলন ঘটে তাহলে কিন্তু নতুন প্রকারের কোনো উদ্ভিদ তৈরি হয় না, ওই একই প্রকারের উদ্ভিদ থাকে। এর ফলে আগের উদ্ভিদের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলোই কিন্তু পরবর্তী উদ্ভিদেও বজায় থাকছে। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে একই উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটে বলে অপত্য উদ্ভিদের নতুন চরিত্র তথা প্রকরণের সৃষ্টি হয় না।
তাহলে একই উদ্ভিদের মধ্যে প্রজনন হচ্ছে, সেই জন্য কিন্তু নতুন কোনো রকম কোনো চরিত্র বা বৈশিষ্ট্য এর মধ্যে কিন্তু আসছে না। আর অপত্যের অভিযোজন ক্ষমতা কম হওয়ার ফলে প্রতিকূল পরিবেশে বাঁচার ক্ষমতা হ্রাস পায়। তার মানে আগের উদ্ভিদে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এর ফলে পরিবেশে যদি কোনো রকম কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু পরিবেশে বাঁচার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু এর মধ্যে, অভিযোজন ক্ষমতা, সেটা কিন্তু এর মধ্যে থাকছে না। তারপরে দেখো বলছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ, কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয় তখন তাকে বলছে ইতর পরাগযোগ। তার মানে কোনো একটা ফুল একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলে যদি স্থানান্তরিত হয় তখন সেটাকে বলছে ইতর পরাগযোগ। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে জেনোগ্যামি বা অ্যালোগ্যামি। উদাহরণ কি? উদাহরণ যেমন হচ্ছে আকন্দ, পটল, কুমড়ো, চাপা, তাল, পেঁপে, এই সমস্তগুলো কিন্তু হচ্ছে ইতর পরাগযোগের মাধ্যমে ঘটে। তার মানে পটল গাছে কিন্তু একটা পুরুষ ফুল হয় এবং অন্য আর একটা কিন্তু স্ত্রী ফুল হয়। এর ফলে কিন্তু এই পুরুষ ফুলের যে রেণুগুলো থাকে সেই রেণুগুলো কিন্তু স্ত্রী ফুলের মধ্যে ট্রান্সফার করতে হয় বা পরাগ যোগ করতে হয় অন্য জায়গাতে গিয়ে। এর জন্য কিন্তু বাহকের প্রয়োজন হয়, সেই জন্য এটাকে বলছে কিন্তু ইতর পরাগযোগ। বৈশিষ্ট্য কি? ইতর পরাগযোগের কেবলমাত্র একলিঙ্গ ফুলেই ঘটে ইতর পরাগযোগ। তার মানে যে ফুলে শুধুমাত্র পুংস্তবক থাকে অথবা শুধুমাত্র স্ত্রীস্তবক থাকে তাকে বলে একলিঙ্গ ফুল। তাহলে এই ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু একলিঙ্গ ফুলেই ঘটে, অন্যান্য ফুলগুলোতে কিন্তু ঘটে না। উভয়লিঙ্গ ফুলে তো কোনো রকম কোনো ইতর পরাগযোগের দরকার নেই, সেটা নিজে নিজেই সেটা হয়, স্বপরাগযোগ ঘটে। 2 নম্বর কি? দেখো, ফুলগুলিতে বিষম পরিণতি দেখা যায়, অর্থাৎ কোনো ক্ষেত্রে পুরুষ ফুল আগে পরিণত হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী ফুল আগে পরিণত হয়। দেখো, অন্যান্য একই উদ্ভিদে যদি আলাদা আলাদা ফুল হয়, যেরকম মনে করো কুমড়ো, লাউ, এই সমস্ত ফুল, তাহলে আমরা দেখি কোনো কোনো সময় স্ত্রী ফুলের পরিমাণ বেশি হয়ে যায় বা আগে হয় এবং পুরুষ ফুল তখন থাকে না, অথবা কোনো কোনো সময় পুরুষ ফুল থাকে, স্ত্রী ফুল থাকে না, সেই সময় কিন্তু পরাগযোগ ঘটে না, পরাগযোগে কিন্তু ব্যাহত হয়। এর জন্য বলছে বিষম পরিণতি দেখা যায়। একই সময় কিন্তু যে পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই ফুটবে তার কিন্তু কোনো রকম কোনো মানে নেই, এর জন্য এখানটাতে বিষম পরিণতি দেখা যায়। তারপরে কি বলছে? এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরের জন্য বিভিন্ন প্রকার বাহকের প্রয়োজন হয়। তার মানে যেহেতু ফুলগুলো তো নিজে নিজে পরাগযোগ করতে পারবে না, যেহেতু উদ্ভিদের গমন নেই, শুধুমাত্র চলন আছে, তো সেই জন্য তাহলে এই যে পরাগযোগ করতে হবে সেজন্য কি দরকার? একটা বাহকের দরকার। সেই বাহকগুলো কি কি হতে পারে? বায়ু, জল, পতঙ্গ বা অন্য কোনো প্রাণী, এগুলো কিন্তু প্রয়োজন হয়। তা না হলে কিন্তু পরাগযোগ ঘটবে না। ফুলগুলি উজ্জ্বল বর্ণের মিষ্ট গন্ধযুক্ত হয়। যদি উজ্জ্বল বর্ণের না হয় বা বিভিন্ন কালারফুল যদি না হয় বা যদি সুন্দর গন্ধযুক্ত না হয় তাহলে পতঙ্গ আকৃষ্ট হবে না। আর পতঙ্গ যদি আকৃষ্ট না হয় তাহলে এক ফুল থেকে অন্য ফুলে পতঙ্গ যাবে না। আর যদি এক ফুল থেকে অন্য ফুলে পতঙ্গ না যায় তাহলে কিন্তু পরাগযোগও সম্ভব নয়। সেই জন্য এই ফুলগুলো কেমন হয়? উজ্জ্বল বর্ণের হয় এবং মিষ্টি গন্ধযুক্ত বা খুব সুন্দর গন্ধযুক্ত হয়। একই প্রজাতির দুটি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ সম্পন্ন হয় বলে অপত্য উদ্ভিদে প্রকরণের সৃষ্টি হয়। দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে, সেই জন্য যে নতুন প্রকারের উদ্ভিদ তৈরি হচ্ছে সেই উদ্ভিদের ভিতরে কিন্তু পরিবেশে বেঁচে থাকার মতন ক্ষমতা তৈরি হচ্ছে। সৃষ্ট প্রকরণ উদ্ভিদ প্রজাতির অভিব্যক্তিতে সাহায্য করে। এবার সুবিধা কি? সুবিধা হচ্ছে দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটে বলে অপত্য উদ্ভিদে নতুন চরিত্রের তথা প্রকরণ উদ্ভব হয়। তার মানে হচ্ছে দুটো একই গাছ কিন্তু আলাদা আলাদা তার ফুল, সেই ফুলের ভিতরে আলাদা আলাদা ফুলের মধ্যে যেহেতু প্রজনন হচ্ছে সেই জন্য যে নতুন বীজ তৈরি হবে সেই বীজ কিন্তু পূর্বের তুলনায় বেশি পরিবেশের সাথে অভিযোজন করতে পারবে। পরিবেশ যদি আরও বেশি রুক্ষ হয় বা আরও বেশি আর্দ্র হয় তাহলে কিন্তু সেখানটাতে সে মানিয়ে চলতে পারবে। এই জন্য বলছে যে অপত্য উদ্ভিদে নতুন চরিত্রের তথা প্রকরণের উদ্ভব হয়। আর কি হয়? বীজের অঙ্কুরোদ্গমের হার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে বীজের যে অঙ্কুরোদ্গম সে হারটা বৃদ্ধি পায় এবং বীজ বিভিন্ন রকমের যে রোগ প্রতিরোধ আছে, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব, এই সমস্তগুলো থেকে কিন্তু নিজেকে নিজে অনেকটা পরিমাণে রক্ষা করতে পারে। তারপরে দেখো অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ইতর পরাগযোগে বাহকের ওপর নির্ভর করতে হয় বলে পরাগরেণুর যথেষ্ট অপচয় হয়। দেখো, একটা ফুল থেকে অন্য ফুলে যখনই পরাগ মিলন হবে তখন সেটা কিন্তু বাহকের প্রয়োজন হবে, বাহক ছাড়া কিন্তু পরাগ মিলন সম্ভব নয়। এর ফলে সেই বাহকটা পায়ে প্রচুর পরিমাণে রেণু লেগে যায়, সমস্ত পরিমাণ রেণু কিন্তু অন্য ফুলে গিয়ে মিশে না,
মানে পরাগযোগ ঘটে না, এর ফলে কিন্তু রেণুর অপচয় হয়। আর কি হয়, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না। তার মানে সেই পোকামাকড় বা সেই কীটপতঙ্গটা যদি অন্য কোনো উদ্ভিদে চলে যায়, মানে কুমড়ো ফুলের মধ্যে কুমড়ো ফুলের মধ্যে বসলো এবং তারপরে কুমড়ো ফুলটা থেকে পাশে যদি অন্য কোনো গাছ থাকে সেই ফুলের মধ্যে চলে গেল, তাহলে সেই ফুলের যে পরাগ রেণু আছে সেগুলোও কিন্তু তার পায়ে লেগে গেলো। তারপর সেখান থেকে যদি আবার কোনো একটা স্ত্রী কুমড়ো ফুলের মধ্যে আসে, তাহলে কিন্তু দুটো উদ্ভিদের যে পরাগ রেণু, সেই পরাগ রেণু কিন্তু সেই ফুলের মধ্যে চলে আসলো। তার ফলে কি হলো, প্রজাতির যে বিশুদ্ধতা, সেই বিশুদ্ধতা কিন্তু বজায় থাকলো না। বাহকদের আকর্ষণ করার জন্য নতুন কৌশল উদ্ভব করার প্রয়োজন পড়ে। তার মানে যে সমস্ত বাহকগুলোর মাধ্যমে পরাগযোগ করবে, সেই বাহকগুলোকে আকৃষ্ট করার জন্য কিন্তু বিভিন্ন রকমের কৌশল উদ্ভব প্রয়োজন পড়ে। তার মানে কোনো সময় পাপড়িগুলো বিভিন্ন কালারফুল হতে হবে অথবা মিষ্টি গন্ধযুক্ত হতে হবে, এইগুলো কিন্তু প্রয়োজন হয়। তারপরে দেখো বলছে যৌন জননের গুরুত্ব। সুবিধা কি যৌন জননের? গ্যামেট সৃষ্টির সময় মিওসিসে ক্রসিং ওভার ঘটে বলে জীবে প্রকরণ বা ভেদ তৈরি হয়। যখন গ্যামেটটা সৃষ্টি হয় সেই সময় মিওসিসে ক্রসিং ওভার ঘটে, মানে একটার সাথে অন্যটা কিন্তু ক্রসিং ওভার ঘটছে, এর ফলে জীবের মধ্যে প্রকরণ তৈরি হচ্ছে। প্রকরণ সৃষ্টি হয় বলে জীব পরিবেশে ভালোভাবে অভিযোজিত হতে পারে। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যৌনজনন পদ্ধতিটি সময় সাপেক্ষ এবং জটিল। যৌনজননটা অনেকটা সময় লাগে এবং এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস, মানে একটু জটিল টাইপের কিন্তু একটা পদ্ধতি, এটা কিন্তু অত সহজ পদ্ধতি না। হচ্ছে পরাগযোগের বাহক। পরাগযোগের বাহক হচ্ছে ইতর পরাগযোগে পরাগরেণু স্থানান্তরের জন্য বিভিন্ন প্রকার বাহকের প্রয়োজন হয়। কি কি ইতর পরাগযোগের ক্ষেত্রে কি কি বাহক, এবার সেটা আমরা পড়ব। দেখো প্রথমে বলছে বায়ু। যে সমস্ত ফুলের পরাগযোগ বায়ুর মাধ্যমে ঘটে তাদের কি বলে? বায়ু পরাগী ফুল। বায়ু পরাগীকে আরেকটা নাম কি বলা হয়? অ্যানিমোফিলাস। এই ফুলগুলি বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল এবং ক্ষুদ্র হয়। দেখো যেহেতু বায়ু সাধারণত একটা জড় পদার্থ, এটা কোনো জীব নয়, সেই জন্য এটাকে কিন্তু আকৃষ্ট করার জন্য কিন্তু কোনো রকম গন্ধ বা বর্ণ এই সমস্ত দরকার হয় না। সেই জন্য এটাকে বলছে এটা বর্ণহীন, গন্ধহীন এবং উজ্জ্বল নয় এবং ক্ষুদ্র। এই ফুলে কিন্তু মকরন্দ থাকে না। তাহলে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ধান, ভুট্টা, এই সমস্ত ফুলগুলো কিন্তু হচ্ছে বায়ু পরাগী। তারপর দেখো কি বলছে, জল পরাগী। যে সমস্ত ফুলের পরাগযোগ জলের মাধ্যমে ঘটে তাদেরকে বলছে জল পরাগী। জলের মাধ্যমে পরাগযোগ ঘটছে সেজন্য এটাকে বলছে জল পরাগী। বায়ুর মাধ্যমে যদি পরাগযোগ হয় তখন তাকে বলে বায়ু পরাগী। বায়ু পরাগের আরেকটা নাম হচ্ছে অ্যানিমোফিলাস, আর জল পরাগের আরেকটা নাম হচ্ছে হাইড্রোফিলাস। হাইড্রো মানে জল, সেখান থেকে হচ্ছে হাইড্রোফিলাস। এই ফুলগুলো কি? বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল এবং ক্ষুদ্র হয়। এগুলো কিন্তু এর ভিতরে কোনো রকম কোনো রং থাকে না বা কোনো রকম কোনো গন্ধ থাকে না এবং অনুজ্জ্বল, দেখতে খুব বেশি উজ্জ্বল নয় এবং ছোট আকারের হয়। পরাগযোগ জলের ওপর ঘটলে, যেমন হচ্ছে পাতাঝাজি উদ্ভিদে, পরাগরেণু হালকা হয় নতুবা তা ভারী হয়। উদাহরণ কি? পাতাঝাজি, পাতা শ্যাওলা, এই সমস্তগুলো হচ্ছে জলপরাগী উদ্ভিদ। তারপর দেখো কি বলছে, পতঙ্গ পরাগী। যে সমস্ত ফুলের পরাগযোগ পতঙ্গের মাধ্যমে ঘটে তাদেরকে বলছে পতঙ্গ পরাগী। এদের আর একটা নাম কি? এন্টোমোফিলাস। তাহলে বায়ু পরাগীর নাম হচ্ছে অ্যানিমোফিলাস, জল পরাগীর নাম হচ্ছে হাইড্রোফিলাস, পতঙ্গ পরাগীর নাম হচ্ছে এন্টোমোফিলাস। এই ফুলগুলো কি? উজ্জ্বল বর্ণের হয়। দেখো পতঙ্গকে আকৃষ্ট করার জন্য কিন্তু একটা রং প্রয়োজন এবং গন্ধ প্রয়োজন, সেজন্য এই ফুলগুলো কিন্তু উজ্জ্বল বর্ণের হবে, মানে রং খুব বেশি তীক্ষ্ণ হবে, মকরন্দযুক্ত হবে, সুমিষ্ট গন্ধযুক্ত হবে। এর উদাহরণ কি? আম, তারপর হচ্ছে বাগান বিলাস, এই সমস্তগুলো কিন্তু পতঙ্গ পরাগী। পাখির মাধ্যমে হচ্ছে যে সমস্ত ফুলের পরাগযোগ পাখির মাধ্যমে ঘটে তাদেরকে বলছে পক্ষী পরাগী। যেমন হচ্ছে অর্নিথোফিলাস। এই ফুলগুলো আকারে বড় হবে। পাখির যদি যে ঠোঁটটা আছে সেটার মাধ্যমে যদি মধু খেতে হয় এবং পরাগযোগ করতে হয়, তাহলে সেই ফুলগুলো কিন্তু তুলনামূলকভাবে আকারে বড় হতে হবে, ছোট হলে কিন্তু হবে না। সেই জন্য এই ফুলগুলো কিন্তু আকারে বড়। দেখো এই ফুলগুলো আকারে বড়, উজ্জ্বল, মকরন্দযুক্ত হয়। অনেক ক্ষেত্রে পরাগধানীগুলি পাখির খাদ্য হিসেবে গৃহীত হয়, তার ফলে পরাগযোগ ঘটে। এর উদাহরণ কি? শিমুল, পলাশ, এগুলো হচ্ছে এর উদাহরণ।
দেখো এরপরে হচ্ছে নিষেক। তো নিষেকটা আমরা পরবর্তী দিন পড়ব। এর আগে আমরা ফুলের 4টে অংশ পড়লাম এবং কিভাবে পরাগযোগ ঘটছে সে পর্যন্ত পড়লাম। এরপরে পরাগযোগের মাধ্যমে এবার নিষেক হবে এবং তার পরবর্তীকালে যে সমস্ত টপিকগুলো আছে সেটা পড়ব। তোমাদের এই পর্যন্ত যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানেই ক্লাস থাক। জয় হিন্দ।